বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নরেন্দ্র মোদী বিশেষ করে তার দল বিজেপি যে খেলা শুরু করেছে তাতে পরিষ্কার বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোনো সরকারকে ভারত তার বন্ধু মনে করতে পারে। ঠিক আছে, উনি দিতে চান নাই বলে ওনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, আমেরিকা তাকে সরাই দিয়েছে। এখন যারা আসছে তাহলে তাদের কাছে নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপ চাইবে আমেরিকা। দেওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের সঙ্গে মানে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার হয় কিনা? দর্শক, বিচারপতি মানিককে হয়তো ইতিমধ্যেই সকলেই চিনে গেছেন। আগে যদিও না চিনে থাকতেন, তবে তার সঞ্চালকের সাথে করা খারাপ ব্যবহারের পর থেকে আমার মনে হয় সকলেই চিনে গেছেন। প্রিয় দর্শক, এই বিচারপতি মানিককে এখন লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। তার বিরুদ্ধে এখন অ্যাকশনে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রিয় দর্শক, এই মানিক এখন কোথায় আছে এবং তার বিরুদ্ধে ঠিক কী অ্যাকশন হতে পারে এবং তাকে ঠিক কী সাজা দিতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকের নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। সেটি হলো, প্রিয় দর্শক, আমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ভারত কিন্তু প্রোপাগান্ডা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে এবং তার নাক গলাচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে, যদিও এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের উচিত নয়। তো প্রিয় দর্শক, এই নাক গলানোই মোদির জন্য কাল হয়ে দাঁড়ালো। দর্শক মণ্ডলী, এই পরিস্থিতিতে এসে ভারত ঠিক কতটা বিপদের মুখে পড়েছে এবং ঠিক কি বিপদ তার সামনে এসে দাঁড়িয়েছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলেছেন। প্রিয় দর্শক, তিনি শুধু মুখই খোলেননি, তিনি আরও অভিযোগ করেছেন সেন্ট মার্টিন যদি আমেরিকাকে লিখে দেওয়া যেত তাহলে সে ক্ষমতায় থাকতে পারত। তো প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে এসে প্রশ্ন উঠেছে, তাহলে কি ডক্টর ইউনূস সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেবে? প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কি তাহলে এইরকম চুক্তিতেই সরকারের উপদেষ্টা হয়েছেন? প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে এই সেন্ট মার্টিন নিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। দেখা যাক এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস কি বলেন। তো প্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। যদি আমি সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হতাম, যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে কর্তৃত্ব করতে দিতাম, তাহলে আমি থাকতে পারতাম। এই কথাটা কিন্তু উনি ক্ষমতায় থাকতেও বলেছেন এবং আমি তখনও বলেছি এই কথাটা, আমার প্রবল একটা সন্দেহ ছিল যে এটা উনি একটা জুজুর ভয় দেখাচ্ছেন। আমার এখনও মনে হয় উনি একটা খোঁড়া অজুহাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? যে সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায়, এটা আমি জীবনে শুনি নাই, আমার লজিকও বলে এটা চাওয়ার কোনো কারণও নাই। এবং আমেরিকান দূতাবাস বাংলাদেশে যেটা আছে তারাও বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের কোনো কথা এবং ইচ্ছা তাদের নাই। ঠিক আছে, উনি দিতে চান নাই বলে ওনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, আমেরিকা তাকে সরাই দিয়েছে। তো ভালো কথা, সরাই দিয়েছে। তাহলে এখন যারা আসছে তাহলে তাদের কাছে নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপ চাইবে আমেরিকা। আমরা দেখি না এরা, আমরা দেখি সেন্ট মার্টিন দেওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের সঙ্গে মানে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার হয় কিনা, আলোচনা হয় কিনা আমরা দেখি। যদি না হয় তাহলে বুঝতে হবে শেখ হাসিনার এই অভিযোগ একটা নির্জলা মিথ্যা কথা। উনি আরেকটা যে কথা বলেছেন সেটা হলো যে ওই একই কথা, যে কেন উনি সরে এসেছেন এটা বলছেন যে আমি যদি দেশে, উনি কেন পালিয়ে গেলেন সেই সংক্রান্ত একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে আমি যদি দেশেই থাকতাম তাহলে হয়তো আরও অনেক জীবনহানি হতো, আমি তাই নিজেকে সরিয়ে নিয়ে এসেছি, আপনারাই আমার শক্তি, আপনারা আমাকে চাননি, কাজে আমি সরে গেছি। তাহলে কী দাঁড়ালো? উনি বলছেন যে ওনাকে জনগণ চায় নাই, জনগণ চায়নি বলে উনি সরে গেছেন। খুব ভালো কথা, উনি থাকলে আরও প্রাণহানি হতো, এটা ওনার আতঙ্কের কথা। ঠিক আছে, মানতে রাজি আছে। কিন্তু দেখুন তারপর আবার এক জায়গায় উনি কী বলেছেন যে আই উইল রিটার্ন সুন ইনশাল্লাহ, আমি শিগগিরই ইনশাল্লাহ ফিরে আসবো, আমার পরাজয় হলেও বিজয় হবে বাংলাদেশের জনগণের। মানেটা কি? উনি আবার আসবেন। কেন আসবেন আপনি? আবার আসবেন কেন? আপনি বলতেছেন যে আপনি থাকলে লোকের হানাহানি হয়, মারা যায়। যদি আপনি এটি মনে করেন যে আরও মারা যাবে, আপনি আসলেই লোকজন মারা যাচ্ছে, আপনাকে কেউ চায় না বলে তো মারা যায়, তো আপনাকে চায় না যেখানে, আপনি আবার আসবেন কেন? আরও মারামারি করার জন্য আসবেন, আরও প্রাণহানির জন্য আসবেন আপনি। এই সমস্ত কথাবার্তাগুলি কিন্তু একটার সঙ্গে আরেকটা মানে সাংঘর্ষিক, মানে সেলফ কন্ট্রাডিক্টরি। আমার বক্তব্যটা হচ্ছে শেখ হাসিনাকে আসতে হবে বাংলাদেশে। উনি যদি আসতে না চান ওনাকে নিয়ে আসতে হবে বিদেশ থেকে। এই কারণে উনি আসবেন। উনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসবেন না, কী কারণে আসবেন সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি, দেশের নাগরিকরা মনে করি ওনাকে আসতে হবে এই কারণে উনি যত কাজ করেছেন প্রত্যেকটা কাজের জবাবদিহির জন্য ওনাকে আসতে হবে। আমি মনে করি ওনাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। মাথায় রাখবেন আপনারা, যে কথাটা নাকি জয় বলেছে যে বেগম খালেদা জিয়াকে এতদিন জেলখানে আটকে রাখা ঠিক হয়নি। খালেদা জিয়ার অপরাধটা কী ছিল? তার বিরুদ্ধে কত টাকা লোপাটের অভিযোগ ছিল? 1000 কোটি টাকা, 100 কোটি টাকা,
10 কোটি টাকা তাও তো নয়। তাহলে উনিও প্রাইম মিনিস্টার ছিলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ যদি উঠতে শুরু করে সেটা যে কত হাজার কোটি টাকায় যে দাঁড়াবে সেটা চিন্তাও করা যায় না। আপনার কত বছরে জেল হবে? একটু জেলে থেকে দেখেন কেমন লাগে। আপনাকে আসতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে আসতে হবে। আর যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমার বক্তব্য, ভাই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনৈতিক দলটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে গড়ে উঠতে পারে না। বঙ্গবন্ধু চলে গেছেন, আওয়ামী লীগ ছিল। শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী লীগ তাও থাকবে। আর আপনাদের রাজনৈতিক ফেস যদি সজীব ওয়াজেদ জয় হয় তাহলে ভাই আপনাদের জন্য করুণা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু থাকে না। মানিকের মতন ছোট লোক, মানিকের মতন চামচিকা, মানিকের মতন একটা ক্লাসলেস পার্সন, তার এই বিচারপতি বলতে আমি আসলে নারাজ। কারণ যে মানুষটার আগাগোড়াতে ছিল অধ্যত্ব, ওই ফাঁকি দিয়া ঢুকা, বিভিন্ন ধরনের চাটুকারিতা, দালালি, এমনকি ধরেন অন্য একজন মানুষকে কিভাবে হাউ টু রেসপেক্ট, এটা তার মধ্যে নাই। তো সেই মানিককে নিয়ে কথা বলতে গেলে আজকে আর সাবেক বিচারপতি শব্দটা কারা ঝুলাইছে এই বিচারপতি পর্যন্ত সেটাও দরকার একটু জানা। এমনকি লিগেল নোটিশ না, আমি মনে করি এটা আমাদের ছাত্র বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন তারা অন ডিমান্ড করে যে বাংলার জমিনে এই কালামানিক কোথায় লুকাইয়া আছে, হ্যাঁ, কোন খাটের তলে, কোন চিপায়, সেই চিপা থেকে তুমি কি বের হবা নাকি আমরা বাড়ি চালান দিয়ে তোমার বের করব। তারপরে শহীদ মিনারে নিয়া, হ্যাঁ, কানের মধ্যে এরকম হাত দেওয়াইয়া, ওই যে আমাদের একজন ট্রাফিক সার্জেন্ট এসে আদালতের মধ্যে নিয়ে কানে ধরায় বসা রাখছিল, এরকম সে বসে থাকবে, পাবলিক তারা দেখবে যে এত বড় একটা আসন, সম্মানের জায়গা যে বিচারপতি, এই জায়গাটারে এত পরিমাণ নোংরা ছোট করছে যে এই কালামানিকের বিচারটা এই লেভেলে হওয়া উচিত, তার ব্যাপারে মন্তব্য নেওয়া উচিত। কারণ যেই পরিমাণ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে আবু সাইদের হত্যাকে নিয়ে এসে যা বলছে, এরপরে তো ভাই তারে মামলার আসামি কইরা শাস্তি হবে, প্রত্যেক জেলায় জেলায় যাবে, এরকম কানের মধ্যে হাত দিয়ে দাঁড়া থাকবে। আর যদি কারোর মনে হয় যে আপনাদের কাছে রূপসা টুপসা আছে, গিফট করতে পারেন। আচ্ছা, ঘটনা হচ্ছে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। আপনাদের খেয়াল থাকার কথা, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে লাইভ চলাকালীন এক ধরনের ব্যবহার তো করছে ছাত্রদেরকে নিয়ে, বলছে সব রাজাকার। সে বলতেছে বাংলাদেশের সব স্টুডেন্ট রাজাকার ছিল, জামাত শিবির ছিল। আচ্ছা, প্রোগ্রামটা শেষ হবার পরেও আমরা দেখেছি যে ওই আমাদের বোন দীপ্তির সাথে এই কালামানিক কি ধরনের নোংরা ভাষায় ব্যবহার করেছে। আর এই ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবেও ক্ষমা চাইতে বলা হয়েছে। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ তিনি এই নোটিশটি পাঠিয়েছেন। প্রকাশ্য এবং লিখিতভাবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন। তো আমরা যদি দেখি, সে তো রাজাকারের বাচ্চা বলে, আচ্ছা দীপ্তি বলছিল যে আমার কোনো, আচ্ছা দেখ আমরা ওই কথাগুলোর দিকে যাচ্ছি না, একদম ফোকাস পয়েন্টে দেখি। কিছু ক্যারেক্টার, এদের পক্ষ নেওয়া কখনোই উচিত না। দেখেন এই মানিক বাংলাদেশ আওয়ামী লীগের ডুবাইছে। আমি যতগুলো ভিডিও বানাইছি যে এই লোকটা যেইভাবে লাইভে এসে গায়ের জোরে কথা বলে, এখন কেন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মন যা চায় তাই বলছে, মানুষের সম্মান স্পর্ধা, মানে তার লেভেল দেখা, তো এগুলাতে কি হয়েছে? আমি তখনই বলছি সরকার ক্ষমতায় থাকতে যে মানিক আওয়ামী লীগের ক্ষতি করতেছে, পাবলিক এটা হজম করতে পারতেছে না। বাংলাদেশকে নিয়ে আবারও খেলতে শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার। সামগ্রিকভাবে ভারত বলছে না, কারণ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর তার বক্তব্যে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরেছেন এবং ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের কেমন সম্পর্ক হওয়া উচিত। নরেন্দ্র মোদীও অবশ্য বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার সাথে সাথে ইনফ্যাক্ট শপথ গ্রহণের 15 মিনিটের মধ্যে তার এক্স হ্যান্ডেলে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে স্বাগত জানিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিজেপি প্যাট্রোনাইজড বিভিন্ন সংগঠন এবং মিডিয়া বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, যার অধিকাংশই মিথ্যা। কিন্তু তারা এই প্রপাগান্ডাটা চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার পতনের সাথে সাথে নতুন সরকার যখন গঠিত হয়েছে তখন চীন নতুন সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। যদিও নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী বিশেষ করে তার দল বিজেপি যে খেলা শুরু করেছে তাতে পরিষ্কার বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোনো সরকারকে ভারত তার বন্ধু মনে করতে পারে না। এটাই একটা আঞ্চলিক বা বৈশ্বিক পরাশক্তি হিসেবে ভারতের সবচেয়ে বড় ভুল। কারণ দক্ষিণ এশিয়ায় বেশিরভাগ দেশে অতিরিক্ত ডমিনেট করতে গিয়ে এবং বাংলাদেশের ক্ষেত্রে সবগুলো ডিম একটা ঝুড়িতে রাখতে গিয়ে ভারত ফুটপ্রিন্ট হারিয়েছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও হারিয়েছে এবং এখন বাংলাদেশেও সে তার ফুটপ্রিন্ট হারাচ্ছে এবং সেই জায়গাটা চীন নিয়ে নেবার চেষ্টা করছে। যদিও ভারত এবং চীন উভয়ই আমাদের জন্য ক্ষতিকর। স্ট্র্যাটেজিতে চীনের চেয়ে অনেক পিছিয়ে এবং এই কারণে বৈশ্বিক পরাশক্তি তো বটেই, আঞ্চলিক পরাশক্তি হিসেবেও ভারত কখনো দাঁড়াতে পারবে না যদি তারা এই অবস্থানটা ধরে রাখে। তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে তারা যদি কোনো পরিবর্তন না আনে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অনেক সেন্সিটিভ এবং বাংলাদেশে সে যদি পুরোপুরিভাবে সরকারের সাথে সম্পর্ক এস্টাবলিশ করায় ব্যর্থ হয় তাহলে তার 7 সিস্টার্স যেমন হুমকির মুখে পড়বে, তেমনি তাদের বাণিজ্য, ভৌগোলিক অখণ্ডতা এবং সামগ্রিকভাবে
বৈশ্বিক বা আঞ্চলিক পরাশক্তি হিসেবে তাদের যে উত্থান সেটা থমকে যাবে। সুতরাং ভারত বাংলাদেশের ওপরে প্রভাব বিস্তার করতে গিয়ে কিংবা শেখ হাসিনা সরকারকে এককভাবে সমর্থন দিতে গিয়ে বাংলাদেশের ক্ষতি করছে না, বরং এর মধ্য দিয়ে ভারতের নিজেদের ক্ষতি হচ্ছে। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।